দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও খুঁজে পাওয়া যায়নি মরদেহ। ঘাতকরা হত্যার পর ৩ টুকরা করে দেহ অন্যত্র ফেলে দিয়েছেন বলে গণমাধ্যমে এসেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি নামে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয় সেটি আখতারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোট চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। এই বিষয়ে কলকাতায় ও বাংলাদেশে 2টি মামলা হয়েছে। 12ই মে ভারতে চিকিৎসার জন্য দর্শনা হয়ে ভারতে গিয়ে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়ে সর্বশেষ তথ্য জানব কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। আজ 23শে মে 2024। গতকাল পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে আলোড়ন তৈরি করেছিল যে খবর, যে বাংলাদেশের সংসদ সদস্য, 4 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব গতকাল যেটা আমরা জানতে পেরেছি কলকাতা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ সূত্রে যেটা জানা গেছে যে তিনি এখানে খুন হয়েছেন। গত 12ই মে কলকাতায় তিনি চিকিৎসার জন্য দর্শনা গেঁদে দিয়ে তিনি কলকাতায় এসেছিলেন। গত 12ই মে রাতের দিকে কলকাতার উত্তর শহরতলির বরানগর অঞ্চলে, বরানগর থানার অন্তর্গত তার এক বন্ধু, প্রায় 25 বছরের তার পুরনো বন্ধু, তার বাসায় তিনি রাত্রিবেলা উঠেছিলেন এবং পরদিন সকালবেলা তিনি কলকাতায় চিকিৎসা করানোর জন্য চলে যান এবং বলেন যে রাত্রে বাড়ি ফিরে এসে তিনি খাওয়া দাওয়া করবেন। কিন্তু বিকেলের দিকে তিনি ফোন করে জানান তার জরুরি কাজে দিল্লি চলে যেতে হচ্ছে এবং 13, 14, 15 পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল। তিনি ফোনে জানিয়েছিলেন আমি দিল্লিতে ঠিক মতন পৌঁছে গেছি, আমার সঙ্গে ভিভিআইপিরা রয়েছে, আমি নিজের থেকেই যোগাযোগ করব। কিন্তু 15 তারিখের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। তার পরিবার যেমন যোগাযোগ করতে পারেনি, তার সহকারী সচিব যোগাযোগ করতে পারেনি, তার বন্ধু যোগাযোগ করতে পারেনি। পরবর্তী সময় বরানগর থানায় কিন্তু একটা জেনারেল মিসিং ডায়েরি হয়। সেই মিসিং ডায়েরির পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তদন্ত শুরু করে। পরবর্তী সময় 18 তারিখে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে একটি খবর আসে যে এইটার বিষয়ে অগ্রগতি কতটা কি হয়েছে। তারপরেই কিন্তু তদন্তের গতি প্রতিগতি আরও বেড়ে যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের সাহায্যে কলকাতা গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে বাংলাদেশের পুলিশ বিভাগ এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে তারা যোগসূত্র তৈরি করে দেয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সব শেষে গতকাল কিন্তু কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের তরফ থেকে সকালের দিকেই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যায় তিনি খুন হয়েছেন এবং দিনের শেষে বিকেলের পরে সরকারিভাবে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী কিন্তু সরকারিভাবে প্রথম ঘোষণা করেন যে তাকে খুন করা হয়েছে, তার দেহের অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কারা খুন করেছে, খুনের কি মোটিভ সে ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আর খোলসা করে কিছু বলতে চাননি এবং তদন্ত কিন্তু এগিয়ে চলছে। আজকে সারা দিনভর কিন্তু সেই তদন্ত গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা নজরে রাখবো। ইতিমধ্যেই কলকাতাতে কিন্তু 2 জনকে আটক করা হয়েছে। গাড়ির যে গাড়িতে তিনি ভাড়া করে গেছিলেন সেই গাড়ির চালককে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যতদূর জেনেছি বাংলাদেশেও কিন্তু 3 জনকে আটক করা হয়েছে এবং সেই গাড়িটি কালকে সন্ধ্যের পর কিন্তু ফরেনসিক তদন্ত শুরু হয়েছে সেই গাড়িটার উপরে। এবং পাশাপাশি গোপাল বিশ্বাস যে তার বন্ধু, যার দীর্ঘদিনের বন্ধু, যার বাড়িতে তিনি এসে 12 তারিখে উঠেছিলেন, সেও কিন্তু সন্দেহ তালিকা থেকে নেই বলে এটা কিন্তু পুলিশের একটা সূত্রের খবর। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কিন্তু আর পরিষ্কার করে কিছু বলতে চাইছে না। খুনের মোটিভ কি, খুন কেন করা হলো, কারা কারা খুনের সঙ্গে জড়িত, সবই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। দর্শক, এবার ঝিনাইদহ থেকে সরাসরি যোগ হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শিপ্লুজামান। শিপ্লু, এমপি হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী কি বলছে জানাবেন। আমি ঠিক সকাল থেকে অবস্থান করছি এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য, পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য
সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলমের বাসভবনের সামনে। এখানে আসলে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, দেখছি যে এখানে সাধারণ জনতা উপচে পড়া ভিড়। তারা আসলে তাদের প্রিয় নেতাকে তারা দেখতে চান। এই কারণে এখানে কিন্তু মানুষ তার বাড়িতে ভিড় করেছেন। অসংখ্য পাশে কালীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ইনি এখানকার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এটি একটি নজিরবিহীন ঘটনা। সবাই দেখছে সরকার দলীয় একজন সংসদ সদস্য চিকিৎসা করতে যে ভারতের যে নিখোঁজ যে খুন হলেন, তার নিজস্ব নির্বাচনী এলাকায় মানুষের মধ্যে কিন্তু হতাশা উদ্বেগ কাজ করছে। আর একটি বিষয় যে এই হত্যাকাণ্ডে 6 জন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে থেকে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে আখতারুজ্জামান শাহিন নামে একজন আমেরিকান প্রবাসী, তার নেতৃত্বে কিন্তু এই হত্যা পরিকল্পনা করা হয় এবং তার খণ্ড বিখণ্ড মরদেহটি সেখানে কলকাতায় নিউ টাউনে একটি ফ্ল্যাটে ফ্রিজে সংরক্ষিত রাখা বলে আমরা জানতে পেরেছি। তারপর থেকে তার মরদেহটি বিভিন্ন জায়গায় ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে এমনটি তার পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের একান্ত সচিব আব্দুর রউফের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় তার কন্যা মুমতাজুল ফেরিন ডরিন ঢাকায় একটা অপহরণ মামলা দায়ের করেছেন এবং কলকাতায় আরেকটি মামলা দায়ের হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে ইনি এতটা জনপ্রিয় নেতা ছিলেন যে সবাই তার অত্যন্ত ছিলেন। আর এই ছিল আমার কাছে ঝিনাইদহ আসন থেকে সংসদ সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। বুধবার বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরারকান্দি এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের সঙ্গে আরেক প্রার্থী সুমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এদিকে 29 মে তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার জমে উঠেছে দেশজুড়ে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। দর্শক, এই বিষয়ে জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, ভাইস চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় কেউ আটক রয়েছে কিনা, এছাড়া এলাকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। জি, ধন্যবাদ ফারিয়া আপনাকে। আপনারা যেমনটা জানেন যে গতকালকে রায়পুর উপজেলার যে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দেয়নি থানার মধ্যে, আমরা কথা বলে যেমনটা জেনেছি। এবং এই ঘটনার পর কিন্তু ফারিয়া পুরো রায়পুর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শুধু যে প্রার্থীদের মধ্যে নয় এবং সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু একটি চরম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার পর কিন্তু রায়পুর উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং আমরা কথা বলে যেমনটা জেনেছি যে নিহতের পরিবারের সাথে এখনো পর্যন্ত যে সুমনের যে মরদেহ সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। এখন পর্যন্ত লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে, সেখানে ময়নাতদন্ত করে কিন্তু তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে এরপরেই কিন্তু তারা যে সেই মামলার তারা প্রক্রিয়াধীন তারা করবে। এবং আপনি যেমনটা জানেন যে এই হত্যার ঘটনায় যে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে তার প্রতিপক্ষ প্রার্থী সুমনের প্রতিপক্ষ প্রার্থী যিনি আবিদ হাসান রুবেল, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা প্রচারণা যখন চালাচ্ছিল সুমন তখন তার উপর যে প্রতিপক্ষ রুবেলের সমর্থকরা হামলা চালায়, সেই হামলায় কিন্তু সুমন নিহত হয়। এবং এই ঘটনার পর কিন্তু রুবেল এলাকা থেকে এখন পলাতক রয়েছে পুলিশের পক্ষ থেকে যেমনটা জানা হচ্ছে। এবং পুলিশ যেমনটা জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারে তারা মাঠে কাজ করছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে নরসিংদী রায়পুরার যে ভাইস চেয়ারম্যান হত্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আজ উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে দাফনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান সরকার। সর্বস্তরের মানুষের ভালোবাসায় রাইসির জন্মস্থানে তাকে আজ শায়িত করা হবে।
এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। লাখো মানুষের ভালোবাসায় আজ স্থানীয় সময় দুপুরে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে সদ্য নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শায়িত করা হবে। এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। রাইসির দাফনে অংশ নিতে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই শহরেই ইমাম রেজা রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। গেল বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে তাদের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউনিভার্সিটি অব তেহরানে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। এরপর আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন অগণিত শোকার্ত জনতা। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রাকিব হাসান, RTV। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি রাইসি ও তার সহযাত্রীদের বিদেহী আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গেল 19 মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন শেষে হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরে আসার পথে দুর্ঘটনায় পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তার সহযাত্রীদের মর্মান্তিক মৃত্যু হয়। বিপুল পরিমাণ হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ ফাহিম, লিমন, আকুল নামের 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে রাজধানীর পূর্ব বাড্ডায় হাজি বাড়ি মোড়ের একটি টিনশেড বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরও যারা এই ঘটনায় জড়িত আছে তাদের গ্রেপ্তারের অভিযান চলমান থাকবে বলে জানায় র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। এ সময় তিনি বলেন, বোমগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন, যা গাজীপুর সহ সারা দেশে সরবরাহ হতো। নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব বোমা তৈরি করা হতে পারে বলেও জানান তিনি। জঙ্গিদের যে কাটআউট সিস্টেম, সেই কাটআউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করবে। হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস এমনকি মশলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষের। বাজারে সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শাক, সবজি, চিনি, চাল, আটা, ডাল ও মাছ, মাংস। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি ব্যবস্থা জোরদার না করা আর অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছে জানাবেন। ধন্যবাদ ফারিয়া আপনাকে। যে বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে যেসব প্রভাব পড়েছে, কয়েকটি পণ্যের দাম কিন্তু আবার কমেছেও। আমরা যেরকম দেখেছিলাম যে সোনালী মুরগির দাম মাঝখানে কিন্তু 400 থেকে 420 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, সেটি কিন্তু আজকে 360-380 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে, যেটা 200 থেকে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটা কিন্তু আমরা দেখেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফারিয়া আপনাকে, যে সবচেয়ে বেশি যেটি আলোচিত হচ্ছে এখন যে নিত্যপণ্যের বাজারে কাঁচা মরিচ, সেই মরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে, এবং সেক্ষেত্রেও কিন্তু কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। অন্যান্য
অন্যান্য পণ্যের দামের ক্ষেত্রে যদি বলি যে শাকসবজির দাম, যেসব শাকসবজি আসলে বাজারে এখন পাওয়া যাচ্ছে, বিশেষ করে টমেটো, বেগুন, ঢেঁড়স, করলা থেকে শুরু করে সব সবজি কিন্তু এখন মোটামুটি 50 থেকে 80 টাকার মধ্যে কেজিতে পাওয়া যাচ্ছে। তবে এই যে বাজারের ঊর্ধ্বগতির বিষয়ে যে সরকার কর্তৃক যেসব দাম বেঁধে দেওয়া হয়েছে, সেই দামগুলো আসলে ওইভাবে মানা হচ্ছে না, এবং সেক্ষেত্রে বাজারে যে মনিটরিং ব্যবস্থা এবং সরকারের যেসব সংস্থাগুলো আছে সেগুলোর তৎপরতা বাড়ানোর কথা কিন্তু তারা বলছেন ক্রেতারা। এবং বিক্রেতাদের সবসময় কিন্তু একটা কথা থাকে যে তারা সরবরাহ যখন কম থাকে বা যেখান থেকে তারা মূল যেসব জায়গা থেকে বড় বড় পাইকার বাজার থেকে তারা যখন এই পণ্যটা কিনে আনেন, সেখানে যখন দাম বেশি থাকে তখন তাদেরকে বাধ্য হয়ে আসলে বেশি দামে কিনতে হয়। সেই কথাটাই কিন্তু তারা সবসময় এই একটা যুক্তি দাঁড় করান। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এখনকার মতো বাজার পরিস্থিতির খবর। আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্যের অতিমূল্যের অভিঘাত থেকে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেয় আসছে 2024-25 অর্থ বছরের বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঙ্গে সক্ষমতার বাইরে গিয়ে ঋণ করে বড় বাজেট প্রণয়ন দেশের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে পারে, এমন মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য থেকে সরে এসে বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার পাশাপাশি চলমান মেগা প্রকল্প শেষ করার দিকে অধিক নজর দিতে হবে, জানাচ্ছেন সেলিম মালিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকট টালমাটাল করে তুলেছে বৈশ্বিক অর্থনীতি। তেলের মূল্য বৃদ্ধির কারণে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল বিশ্ববাসী, যার আজ পড়েছে বাংলাদেশেও। ডলার সংকট ঘনীভূত হয়েছে, এলসি খুলতে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বেড়েছে জ্বালানির দাম, বাজারে হাঁসফাঁস ভোক্তারা। এমন বাস্তবতায় আগামী মাসে জাতীয় সংসদে ঘোষিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থ বিশ্লেষকরা বলছেন, প্রায় 10% মূল্যস্ফীতি থেকে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেয় এবারের বাজেটের বড় দায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করা এবং কমিয়ে নিয়ে আসা। 7.5% করতে পারলেও এটা অনেক ভালো। এখন 10%, 10.5% এটার দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। সাধারণ প্রান্তিক স্থির আয়ের মানুষের জীবনমান যাতে করে এটা দ্বারা আরও অবনমন না হয়, যাতে তাদের জীবনমানটা আমরা একটা স্বস্তির জায়গায় রাখতে পারি। উচ্চ প্রবৃদ্ধি থেকে না ছোটে এবার অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে অধিক জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। গুরুত্ব দিতে হবে সামাজিক নিরাপত্তার দিকেও। প্রবৃদ্ধি এবার মূল লক্ষ্য হওয়া উচিত না। আমার মনে হয় যে সেদিক থেকে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তার বিষয়গুলি, এগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যে মেগা প্রকল্পগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো বাস্তবায়নটা চলমান রাখতে হবে। কারণ হলো যে এখানে বড় অঙ্কের কিন্তু বৈদেশিক সহায়তা রয়েছে। দেরি করলেই সেখানে আসলে খরচটা বেড়ে যাবে। তো এই কাজটা আমরা করতে চাই না। আর একই সঙ্গে যখন আমরা বাস্তবায়ন করবো সময় মতো, তার মানে কিন্তু আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেখানেও কিন্তু ওই ডলারগুলো বা বৈদেশিক মুদ্রা তাড়াতাড়ি আসবে। তবে ডক্টর আবু আহমেদের মতে, সক্ষমতার বাইরে গিয়ে বড় বাজেট করার দরকার নেই। আপনারা কেন অত বড় বাজেটের দিকে যাচ্ছেন? কেন রেভিনিউ বাজেটকে এভাবে বাড়তে দিচ্ছেন? তো আরো কর্জনিয়া যদি সুদ মেটাতে হয়, তো সামনে কিভাবে আপনারা মিটাবেন? এ তো ঋণে ডুবে যাওয়া কূপের মধ্যে, এবং এই বোঝা বহন করবে অতি নগণ্য সাধারণ মানুষগুলো। পাশাপাশি এডিবিতে নতুন প্রকল্প নেয়ার আগে আরো বেশি যাচাই বাছাই এবং প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিতে সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আমাদের কিন্তু স্যালারিটা বাড়াচ্ছে না, কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি। সেই জন্য আমাদের অনেকই প্রবলেম হয়ে যাচ্ছে নিজেদের চলা, ফ্যামিলিকে চালানো। সাধারণ মানুষের কথা যেন একটু সরকার মনে করে, কারণ সবাই কিন্তু মাছ গোছ আমরা খেতে পারছি না, কারণ দামের জন্য। তো আমরা বেশিরভাগই আলুটাই বেশি কিনতেছি। সেই আলুর দামও 60 টাকা 70 টাকা কেজি। ওখানে গেলেও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমার হচ্ছে সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেন সব কিছুর দামটাই একটু রিজনেবলে নিয়ে আসে। সরকার বাজেটে সব দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, শুধু ফল না। মানুষ কি ফল খাই বাঁচবো? যাদের মাল কামাইবো তারা ওই ফল খাইতে পারবো। ভাত কাপড় বাসস্থান সব সমস্যার সমাধান, এটাই তো। মানুষের যদি ভাত কাপড় বাসস্থান দেয়, মানুষ তো
চিন্তাকারী চুরি ডাকাতি হাজারি করবে না, তো চুরি ডাকাতি চিন্তাকারী হাজারি করে চলে যাবে মানুষ। ইনকাম না থাকলে একটা কিনবে কীভাবে? আমি তো মনে করেন আমি যদি ফল দোকান না করতাম, আমি একটা ফল খাইতে পারতাম। আমি ফল মানে দেখিও না, এখন ফল দোকান করি, দেখে তো একটা খাইতে পারি। যারা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, ব্যবসা বাণিজ্য কম, এরা তাকাইলে মানে সব কিছু মানে সুন্দর হইব। যেমন যারা চাকরি করে কম বেতনে, এরা বেতন বাড়াইলে এরা একটু কম চলতে পারবো, কিন্তু এখন মাছ কিনে খাইতে পারবো। বেতনের যদি কম পায় তো খাইতে পারবো না। আবারও আন্তর্জাতিক সংবাদ। সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে 2025-এ নির্বাচনের কথা থাকলেও চলতি বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। স্থানীয় সময় বুধবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণার আগে এ ব্যাপারে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এরপর রাজা চার্লসের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত জনসম্মুখে ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনী প্রচারে ব্যাঘাত না ঘটাতে সব ব্যস্ততা স্থগিত ঘোষণা করেছে বাকিংহাম প্যালেস। Is more dangerous than it's been since ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 15 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু সংখ্যক মানুষ। গাজার মধ্যাঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরে এবং গাজা শহরে আলাদা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় প্রাণ হারায় অন্তত 8 জন। এছাড়া গাজা শহরের জেতুন এলাকায় ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় অন্তত 20 জন। এ নিয়ে ফিলিস্তিনি মৃতের সংখ্যা 35,700 ছাড়ালো। খেলার সংবাদ, ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় টেক্সাসে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার নিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় টি20তেও তারই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। সকালের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।